আমাদের আর্থিক অবস্থার বিবরণীর উপরে। আমাদের আর্থিক অবস্থার বিবরণীটা একটা কম্পালসারি পার্ট হিসাব বিজ্ঞানের। হিসাব বিজ্ঞানের দুইটা পার্টে কোশ্চেন হয়। তোমাদের ফাইনালে যখন তোমরা পরীক্ষা দিবা তখন ক বিভাগ আর খ বিভাগ থাকবে। ক বিভাগে তোমার দুইটা আর্থিক বিবরণী থাকবে, দুইটা আর্থিক বিবরণী অ্যান্সার করা লাগবে, এটা 20। তুমি যদি আর্থিক বিবরণী না পারো তাহলে 20 মার্কস বাদ দিয়ে তাহলে তোমার 50 মার্কসের উপরে পরীক্ষা দিতে হবে। এর জন্য আর্থিক অবস্থার বিবরণীটা আমাদের অনেক বেশি গুরুত্ব। আমরা যখন ইন্টারমিডিয়েটে যাব, ফার্স্ট পেপারে থাকবে 20, সেকেন্ড পেপারে থাকবে 20, এবং ফাইনাল অ্যাকাউন্ট রিলেটেড আরো বেশ কিছু অঙ্ক থাকবে, যেমন একতরফা দাখিলা পদ্ধতি থাকবে, তারপরে তোমার অব্যবসায়ী প্রতিষ্ঠান থাকবে। এগুলো ফাইনাল অ্যাকাউন্ট রিলেটেড অঙ্ক। তো এইভাবে দেখা যায় প্রায় 70 মার্কসের মতো শুধু ফাইনাল অ্যাকাউন্ট রিলেটেড অঙ্কগুলো থাকে। যাই হোক, ফাইনাল অ্যাকাউন্ট চূড়ান্ত হিসাব মানে প্রত্যেকটা অঙ্ক তুমি করতেছো। প্রথমে আমরা জাবেদা করি, জাবেদা থেকে তৈরি করি হচ্ছে খতিয়ান, খতিয়ান থেকে তৈরি করি রেয়ামিল। খতিয়ানের যে ব্যালেন্সগুলো আছে, যে লাস্টের টাকাগুলো থাকে, ওটা দিয়ে রেয়ামিল তৈরি করা হয়। আর রেয়ামিল থেকে তৈরি হয় আর্থিক অবস্থার বিবরণী। অর্থাৎ তুমি যেই কয়টা অঙ্ক করতেছো জাবেদা, জাবেদা থেকে খতিয়ান তৈরি করতেছো, খতিয়ান থেকে রেয়ামিল তৈরি করতেছো, একটা মাত্র কারণে তৈরি করতেছো, ওটা হলো আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার জন্য। আর্থিক অবস্থার বিবরণী কতদিন পর পর তৈরি করা হয়, একটা ভুল ধারণা আছে আমাদের। এটা হচ্ছে যে আমি যখন কোশ্চেন করি যে আর্থিক অবস্থার বিবরণী কতদিন পরে তৈরি করা হয়, তোমরা অ্যান্সার কি করতেছো, ভাই এটা 1 বছর পর পর তৈরি করা হয়। ভুল ধারণা। 1 বছর না, একটা নির্ধারিত সময় পর পর। এক একটা প্রতিষ্ঠান এক এক রকম ভাবে এক একটা সময় আর্থিক অবস্থার বিবরণী তৈরি করে। কোন প্রতিষ্ঠান আছে 1 মাস পর পর আর্থিক অবস্থার বিবরণী তৈরি করে, কোন প্রতিষ্ঠান আছে 3 মাস পর পর আর্থিক অবস্থার বিবরণী তৈরি করে, কোন প্রতিষ্ঠান আছে 1 বছর পর পর আর্থিক অবস্থার বিবরণী তৈরি করে। তবে আমি এসএসসি সিলেবাসে যেই কয়টা অঙ্ক এই পর্যন্ত তোমাদের দেখলাম, প্রত্যেকটা অঙ্কই 1 বছরের জন্য তৈরি করা হয়েছে। যার জন্য তোমরা এটা একটু ধারণা নিয়ে করতে পারো যে 1 বছরের জন্য আমরা অঙ্কটা করতেছি। তবে এটা যদি আমরা বলি যে 1 বছরের জন্য আমরা অঙ্ক করতেছি, তাহলে ভুল ধারণা। এখন এখানে একটা ভুল ধারণা থাকে যে ওপরে রেয়ামিল যেটা দেয়া থাকে তোমার আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার জন্য, আমরা জানি ওপরে যে ডেটটা দেওয়া থাকে ওইটা একটা ক্লোজিং ডেট দেওয়া থাকে, শেষ ডেট দেওয়া থাকে। তো 30শে জুন তারিখে তোমার অঙ্কটা শেষ হয়েছে। অনেকের কাছে কনফিউজ হয়ে যায়, ভাইয়া 30শে জুন শেষ হলে তো বছরের মাঝামাঝি সময় শেষ হয়েছে, তাহলে এটা 6 মাসের অঙ্ক না। যদি স্টার্টিং ডেটটা উল্লেখ করা থাকে যে জানুয়ারিতে শুরু হয়েছে, শেষ হয়েছে জুলাই 30 তারিখে, সেই ক্ষেত্রে এটা 6 মাসের অঙ্ক তুমি দেখাইতে পারবে। স্টার্টিং ডেট মানে তোমার কয় মাসের অঙ্ক, এটা তোমার ভালো করে জানতে হলে তোমার স্টার্টিং ডেট থেকে ক্লোজিং ডেট দুইটাই দেওয়া থাকতে হবে। যদি 3 মাসের অঙ্ক হয় তাহলে লেখা থাকতে হবে জানুয়ারিতে শুরু হয়েছে, মার্চে শেষ হয়েছে, মার্চে শুরু হয়েছে, মার্চ এপ্রিল মে জুন, জুনে গিয়ে শেষ হয়েছে। এরকম স্টার্টিং ডেটটা দেওয়া থাকতে হবে। অঙ্ক যে তোমার জানুয়ারিতে শুরু হতে হবে জরুরি না, অঙ্কটা তোমার ফেব্রুয়ারিতে শুরু হতে পারে, এপ্রিলে শুরু হতে পারে, যে কোনো সময় যদি শুরু করো। যদি 12 মাসের অঙ্ক হয়, যদি ফেব্রুয়ারির 1 তারিখে শুরু করো, তাহলে পরের বছরে জানুয়ারির 31 তারিখ অথবা ফেব্রুয়ারির 1 তারিখে গিয়ে শেষ হবে। অর্থাৎ 12 মাসের অঙ্ক হবে, যে কোনো সময় অঙ্ক শুরু করা যাবে, যে কোনো সময় আমরা ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা শুরু করতে পারবো। এটার জন্য 1 তারিখ হওয়ার প্রয়োজন। আর্থিক অবস্থার বিবরণী কয় দিনের জন্য হবে, কিসের জন্য আমরা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করি, কিভাবে কয়টা জিনিস থাকবে আর্থিক অবস্থার বিবরণীতে, এই ব্যাপারগুলো তো আমরা জানলাম। এখন আরেকটা ব্যাপার, যেটা আর্থিক অবস্থার বিবরণীতে মোট কয়টা পার্ট থাকে। আর্থিক অবস্থার বিবরণীতে তোমার পার্ট থাকবে 3টা। আমরা আচ্ছা যাই হোক, আরেকবার একটু বলতেছি তাহলে। অ্যাসেট, লাইবিলিটি এন্ড ওনার্স ইকুইটি। আমাদের এই আমরা যে বিশদ আয় বিবরণী করি, এই বিশদ আয় বিবরণীটা হলো এইটার উপরে হয়, আমরা একটু খেয়াল করি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে যেটা নিয়ে আলোচনা করতেছিলাম আমরা, যে অ্যাসেট, লাইবিলিটি এন্ড ওনার্স ইকুইটির মধ্যে বিশদ আয় বিবরণীটা কোনটার উপর আলোচনা করা হয়? রেভিনিউ এন্ড এক্সপেন্স। আসলে সহজ আর্থিক অবস্থার বিবরণী। তুমি আয় থেকে ব্যয় কি করতে হবে? মাইনাস করলে তোমার লাভ বা ক্ষতি বেরোবে। সাপোজ ধরো যদি লাভ হয় 5,000 টাকা, তাহলে আমরা জানি ক্যাপিটালের সাথে রেভিনিউ কি করতে হবে? প্লাস। লাভ হয়েছে যে তোমার আয় হয়েছে সাপোজ ধরো 20,000 টাকা, কিভাবে লাভ হয়েছে তুমি বুঝবা। আর ব্যয় হয়েছে তোমার 15,000 টাকা, তাহলে আয় বড় না ব্যয় বড়? আয় বড়, এটা হলো আয়। আর এটা কি আমাদের ব্যয়। আয় আছে 20,000 টাকা, ব্যয় আছে 15,000 টাকা, তাহলে আমাদের লাভ হবে কত টাকা? 5,000 টাকা। আর ওনার সিকিউরিটি বলে যদি লাভ হয় ক্যাপিটালের সাথে এটা কি করতে হবে? প্লাস। আর যদি লস হয় তাহলে কি করতে হবে? মাইনাস। আচ্ছা যাও, এরপরে ধরো মালিকের উত্তোলন আছে 3,000 টাকা, তাহলে মূলধন আছে 10,000 টাকা, তাহলে অনার সিকিউরিটি কত টাকা হবে? 15,000 টাকা প্লাস হবে, 5,000 টাকা প্লাস হবে, 15,000 টাকা হবে, আর 3,000 টাকা কি করতে হবে? মাইনাস করতে হবে। 3,000 টাকা মাইনাস করতে হবে, তাহলে থাকবে কত টাকা? 12,000 টাকা। এটাই তোমার অনার সিকিউরিটি।
এটা কিন্তু একটা পার্ট, অনার সিকিউরিটি কিন্তু একটা পার্ট। অর্থাৎ অনার সিকিউরিটির জন্য কয়টা পার্ট করা লাগে ফাইনাল অ্যাকাউন্টে? অনার সিকিউরিটির জন্য 2টা পার্ট করা লাগে। প্রথম পার্টের নাম হবে বিশদ আয় বিবরণী, যেটা আয় আর ব্যয় নিয়ে শুধু আলোচনা করবে। প্রথম পার্টটা হবে বিশদ আয় বিবরণী, যেটা শুধু আয় আর ব্যয়কে নিয়ে আলোচনা করবে। পরের পার্টটার নাম হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, অর্থাৎ অনার সিকিউরিটি স্টেটমেন্ট। অনার সিকিউরিটি স্টেটমেন্টে শুধু একটা জিনিস থাকবে না, কয়টা জিনিস থাকবে? 4টা জিনিস। এখানে থাকবে ক্যাপিটাল, এখানে থাকবে তোমার রেভিনিউ অথবা এক্সপেন্স, অর্থাৎ লাভ বা ক্ষতি। লাভ বা ক্ষতিটা তোমার বিশদ আয় বিবরণী থেকে বের করে নিয়ে আসতে হবে। বিশদ আয় বিবরণীতে তোমার লাভ বা ক্ষতি বের হবে, যদি লাভ হয় তাহলে মূলধনের সাথে কি করে দিবা প্লাস, আর লস হলে কি করতে হবে? এরপরে উত্তোলন, উত্তোলন হলেও কি করতে হবে? মনে থাকবে এটা অনার সিকিউরিটি স্টেটমেন্ট। তাহলে আমরা 2টা স্টেটমেন্ট অলরেডি দেখলাম। আসলে শুধু এই অনার সিকিউরিটিটা কমপ্লিট করার জন্য কয়টা পার্ট করা হয় আর্থিক বিবরণীতে? 2টা পার্ট করা হয়। প্রথমটা হচ্ছে বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণীতে আয় আর ব্যয়কে নিয়ে আলোচনা করা হয়। আর অনার সিকিউরিটি স্টেটমেন্ট মালিকানা সত্ত্ব বিবরণীতে মূলধনের সাথে আয় আর ব্যয়, উত্তোলন সবগুলো জিনিস নিয়ে আলোচনা করা হবে। আর আর্থিক অবস্থার বিবরণীতে আমরা প্রমাণ করি এতটুকু, অ্যাসেট লাইবিলিটি আর অনার সিকিউরিটি। অনার সিকিউরিটি 2টা পার্টে বের করা আছে। কত টাকা? 12,000 টাকা। এখন তোমার অ্যাসেটটা খুঁজে বের করতে হবে। আমরা আমাদের বেসিক শিটে দিছি যে অ্যাসেট আমাদের কয় ধরনের আছে? 4 ধরনের আলোচনা করবা। প্রথমে স্থায়ী সম্পদ, তারপর হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ, এরপরে চলতি সম্পদ, এরপরে অন্যান্য সম্পদ। 4 ধরনের সম্পদে আলাদা আলাদা ভাবে দেখাইতে হবে, তারপরে যোগ করে দিতে হবে। এক কথায় মোট সম্পদ বের করতে হবে। লাইবিলিটি 2 ধরনের আছে, একটা হলো চলতি দায়, আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। চলতি দায়গুলো তো আমরা বারবার আলোচনা করতেছি, পাওনাদার, বকেয়া, কোনো খরচ, প্রয়োজন, এগুলোকে চলতি দায় বলা হয়। দীর্ঘমেয়াদী দায় মানে ঋণ। আর অনার সিকিউরিটি এই যে এখানে বের করছি। তাহলে আমরা সাপোজ ধরো, খেয়াল করো, অ্যাসেট আছে ধরে নাও, আমরা অ্যাসেট ধরলাম 20,000 টাকা। লাইবিলিটি তোমার আসলো 8,000 টাকা। আর অনার সিকিউরিটি দেখলাম আমরা আসছে কত টাকা? 12,000 টাকা। তাহলে প্রমাণ হবে কি? এ সমান সমান এল প্লাস ওই, কারণ এইখানে যদি যোগ করো 20,000, এইখানে কত টাকা হচ্ছে? 20,000 টাকা। আমরা কি প্রমাণ করলাম? আমরা সেই প্রথম দিনের লেকচারটাই প্রমাণ করলাম, এ সমান সমান এল প্লাস ওই। হিসাব বিজ্ঞান পড়তেছি 10 নম্বর অধ্যায়, নতুন কিছু আর শেখানো নাই। তাহলে আমরা 3টা পার্ট কেন করব, ওই থেকে শুরু হইতেছে। এই 3টা পার্টের মধ্যে 2টা পার্ট কি নিয়ে আলোচনা করতেছে? অনার সিকিউরিটি নিয়ে আলোচনা করতেছে। প্রথম পার্টে অনার সিকিউরিটিটা 2 ভাগে আলোচনা হবে। প্রথম ভাগে হচ্ছে আয় আর ব্যয় নিয়ে আলোচনা হবে। এরপরে পার্টে আমরা অনার সিকিউরিটি স্টেটমেন্ট যেটা আছে, মালিকানা সত্ত্ব বিবরণী কমপ্লিট করার জন্য আমরা পুরোটারে কমপ্লিট করব, সি প্লাস আর মাইনাস সি মাইনাস। এই হচ্ছে আর্থিক বিবরণীর একটা বেসিক ধারণা। এখন আর্থিক বিবরণী মুখস্থ করাই দেওয়া যাবে না। আর্থিক বিবরণী তাদের জন্য সহজ যারা আর্থিক বিবরণী যখন শুরু হয় তখন তারা মনোযোগ দিয়ে প্র্যাকটিস করে এবং অনেক চেষ্টা করে। কারণ হচ্ছে প্রথমে যখন তুমি আর্থিক বিবরণীটা নিজে নিজে করতে যাবা তখন দেখবা যে একটা অঙ্ক করতে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত সময় লেগে যেতেছে। কারণ তোমার বুঝে বুঝে করতে হইতেছে, তোমার মাথায় ঢুকতেছে না কোনটা কিভাবে করে ধরবা। তো এই জিনিসগুলো যদি অ্যাভয়েড করতে, এটার একমাত্র হচ্ছে প্র্যাকটিস। 2 নাম্বার কথা হচ্ছে যে যখন প্র্যাকটিসগুলো চলতেছে, যখন লেকচারগুলো চলতেছে, এই লেকচার অনুযায়ী স্টাডি করো। আমি কিভাবে অঙ্কটা শিখাইতেছি, তুমি আমার কাছে পড়তেছো, আমি যেভাবে অঙ্কটা শিখাইতেছি, যদি তুমি ওইভাবে অঙ্কটা করো তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। যদি তোমার স্কুলের টিচার একভাবে করাচ্ছে, আমি একভাবে করাচ্ছি, বাসার টিচার একভাবে করাইতেছে, তুমি এক এক সময় এক একটা নিয়ম ধরে অঙ্ক করতেছো, তাহলে তোমার সমস্যা হবে। আমরা যখন টিচার অঙ্ক করাই, আমি একটা নির্ধারিত প্যাটার্নে তোমার অঙ্ক করাবো, আরেকজন টিচার আবার আরেকটা প্যাটার্নে অঙ্ক করাবো। সো প্রয়োজন হচ্ছে আমি যে প্যাটার্নে তুমি জাস্ট কপি করো, আমি যেভাবে করাইতেছি জাস্ট আমার মতো অঙ্ক শেখো, আমার মতো কথা বলো, তাহলে তুমি হিসাব বিজ্ঞান ভালো করতে পারবা, ভালো জানতে পারবা। আচ্ছা যাই হোক, আমাদের আজকে যেহেতু আমাদের ইন্ট্রো চ্যাপ্টার মানে ইন্ট্রো লেকচার চলতেছে, যে বেসিক আমাদের আর্থিক অবস্থার বিবরণী পুরাটার ইন্ট্রো চলবে, যে আমরা কিভাবে আর্থিক অবস্থার বিবরণী ফাইনালি কিভাবে করে কমপ্লিট করতে হয়, পুরাটাই ইন্ট্রো চলবে। আজকে কোনো অঙ্ক আমরা টাচ করবো না। বিশদ আয় বিবরণীতে কি কি বসে, কিভাবে বসাইতে হয়, এই ব্যাপারগুলো আলোচনা করবো। মালিকানা সত্ত্ব বিবরণীতে কিভাবে বসাইতে হবে, আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে করে বসাইতে হবে এবং অঙ্কটা কিভাবে কমপ্লিট করতে হবে, এই ব্যাপারগুলো নিয়ে আজকে লেকচারটা চলবে। আগামী লেকচারে আর কিছু বুঝাবো না, আগামী লেকচারে সরাসরি অঙ্কে গিয়ে ঢুকবো। আস্তে আস্তে ছোট ছোট অঙ্ক থেকে আমরা একটা একটা করে শীট কমপ্লিট করে আসবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদের এইখানে অবশ্যই যেহেতু আজকে ইন্ট্রো লেকচারটা চলতেছে, ধরো লিভার ব্রাদার্স, আমরা একটা কোম্পানির নাম নিলাম লিভার ব্রাদার্স লিমিটেড। এখানে দেওয়ার পরে বিশদ আয় বিবরণী এইভাবে করে ইন্ট্রোটা লিখতে হবে, উপরের হেডিংগুলো লিখতে হবে যে বিশদ আয় বিবরণী, ইনকাম স্টেটমেন্ট 31শে ডিসেম্বর
2021 সালের সমাপ্ত বছরের জন্য। ঠিক আছে, এই কথাটা পুরোটা তোমার লিখতে হবে যে লিভার ব্রাদার্স প্রথমে কোম্পানির নাম, তারপরে কোন পার্টটা তুমি করতেছো বিশদ আয় বিবরণী, এরপরে 31 ডিসেম্বর 2021 সালের সমাপ্ত বছরের জন্য। তারপরে এই ঘরগুলোর নাম আমরা এইভাবে দিব: বিবরণ, টাকা, বুঝাইতে পারছি? এটা এই হচ্ছে ঘরের নাম। তো প্রথম পার্টটা তুমি 4 ভাগে, এটা 3টা অ্যান্সার আসবে বিশদ আয় বিবরণীতে। একটা হচ্ছে মোট মুনাফা, আরেকটা হচ্ছে পরিচালন মুনাফা, আরেকটা হচ্ছে নিট মুনাফা। 3টা মুনাফা আমাদের বিশদ আয় বিবরণীতে নির্ণয় করতে হয়। প্রথমটা হচ্ছে মোট মুনাফা, তারপরেরটা পরিচালন মুনাফা, তারপরেরটা নিট মুনাফা। মনে থাকবে এটা কয়টা মুনাফা নির্ণয় করতে হবে? 3টা মুনাফা নির্ণয় করতে হবে। যাক, প্রথমে আমাদের মোট মুনাফা নির্ণয় করতে হলে মনে রাখতে হবে, এটা একদম মুখস্থ বিদ্যা। প্রথমে তোমার বিক্রয় লাগবে। বিক্রয় সেবামূলক প্রতিষ্ঠানের জন্য সেবায় লাগবে, ওটা আমরা পরে আলোচনা করব। আগে উৎপাদনমূলক প্রতিষ্ঠানটা আমরা দেখব। আমি একটা টাকার ডেমো দিতেছি। সাপোজ ধরো বিক্রয় তোমার 2 লক্ষ টাকা আছে। বিক্রয়ের সাথে রেয়ার মিলে 2টা জিনিস থাকে। একটা হচ্ছে বিক্রয় ফেরত, ফেরত টাকা থাকতে পারে, টাকাটা অবশ্যই ডেবিট পাশে থাকবে, কারণ বিক্রয় ক্রেডিট পাশে থাকলে বিক্রয় ফেরত কোন পাশে থাকবে? ডেবিট পাশে। অথবা বিক্রয় ফেরতের আরেকটা নাম আছে, আমি লিখে দিতেছি, আন্তঃ ফেরত, অথবা বিক্রয় ফেরত লেখা থাকলে এটা তোমরা বুঝবে, তারপর আমি লিখে দিতেছি বিক্রয় ফেরত। আর এটা অবশ্যই কই থেকে আসতে হবে? আর মানে রেয়ারি থেকে আসতে হবে। সরি, আর সমন্বয় থেকেও আসতে পারে, এটা সমন্বয় থেকেও আসতে পারে, আবার র্যামিন থেকেও আসতে পারে। যাক, র্যামিনটা আগে চেক করে দেখবা তোমরা। সাপোজ ধরো বিক্রয় আছে আমাদের 20,000 টাকা, তাহলে সরি বিক্রয় ফেরত 20,000 টাকা আছে, তাহলে এইখানে আমাদের বিক্রয় কত টাকা দাঁড়াচ্ছে? ঠিক আছে। এরপরে বিক্রয় বার্তা থাকে, এটা অবশ্যই র্যামিলে থাকতে হবে। বিক্রয় বার্তা, বিক্রয় বার্তা এটা অবশ্যই র্যামিন থেকে আসে সাধারণত। তাহলে বিক্রয় বার্তা ধরে নাও আরো 10,000 টাকা আছে, তাহলে এখানে কত হয়ে গেল? 1,70,000 টাকা। সমন্বয় বিক্রয়ের সাথে আরো অনেক আইটেম থাকতে পারে। আমরা এত আইটেম নিয়ে যেহেতু লেকচার চলতেছে আমাদের, যে একদম প্রথম লেকচারটা চলতেছে, আমি এত ডিটেলস আলোচনা করবো না। তারপরে 2টা জিনিস আমি তোমাদের দিয়ে দিচ্ছি যেটা তোমাদের জন্য খুব কমন। একটা হচ্ছে অলিখিত বিক্রয়, বিক্রয় হিসাবভুক্ত করা হয়নি, এটারে বলা হয় অলিখিত বিক্রয়। যে বিক্রয় তুমি ধারে বিক্রি করছো কিন্তু এখনো এন্ট্রি করো নাই, তাহলে এন্ট্রি যদি ধারে আমরা বিক্রি করি বিক্রয় আমাদের বাড়বে। ধরে নাও অলিখিত বিক্রয় আবার আমরা 30,000 টাকা দিয়ে দিলাম, তাহলে এইখানে এই যে 2 লক্ষ টাকা এখানে বাইরে বেরোলো, এইটারই নাম হচ্ছে নিট বিক্রয়। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের বাইরে বাদ দিতে হবে। আমি প্রথমে বলছি তোমরা 3টা কথা মনে রাখো, বিশদ আয় বিবরণীর 3টা মুনাফা অথবা ক্ষতি আমাদের বের করতে হবে। একটা হচ্ছে মোট মুনাফা, আরেকটা হচ্ছে পরিচালন মুনাফা, আরেকটা হচ্ছে নিট মুনাফা। নিট মুনাফা হইতে পারে, আবার ক্ষতি হইতে পারে। আমি মুনাফার কথাই বলতেছি শুধু, এটা ক্ষতি হইতে পারে। আর ক্ষতি কিভাবে হবে? আয় যদি কম হয়, ব্যয় যদি বেশি হয়, তাহলে কি হবে? ক্ষতি হবে। আচ্ছা যাই হোক, তাহলে এটা হচ্ছে আমাদের নিট বিক্রয়। তারপরে লিখবো বাদ বিক্রিত পণ্যের ব্যয়, বাদ বিক্রিত পণ্যের। আচ্ছা, বিক্রিত পণ্যের ব্যয়টা কিভাবে বের করে? বিক্রিত পণ্যের ব্যয়টা বের করার সিস্টেম হলো প্রত্যক্ষ খরচগুলোরে কি করতে হবে? প্লাস, আর সমাপনী মজুত পণ্যরে কি করতে হবে? মাইনাস করতে হবে। ঠিক আছে, প্রত্যক্ষ খরচগুলোরে কি করতে হবে? প্লাস, আর সমাপনী মজুত পণ্যরে কি করতে হবে? মাইনাস। প্রত্যক্ষ খরচ এটা আমাদের বেসিক শিটে দেওয়া আছে, তাহলে এটা তোমার মুখস্থ করা লাগবে। আচ্ছা, প্রত্যক্ষ খরচ আমি একটু ডেমো দিতেছি তোমাদেরকে। মার্কার আছে আরো। প্রারম্ভিক মজুত পণ্য, এটা আমাদের সাধারণত র্যাম মিলেই দেওয়া থাকবে। সাপোজ ধরো প্রারম্ভিক মজুত পণ্য আমাদের আছে 20,000 টাকা। ঠিক আছে, প্রারম্ভিক মজুত পণ্য আমাদের কত টাকা আছে? এরপরেই ক্রয়। প্রারম্ভিক মজুত পণ্য কই থেকে আসে, কিভাবে প্রত্যক্ষ খরচ হয়, এটা আমাদের বেসিক লেকচারটা শুনে আসলে ভালো হয়। সমাপনী মজুত পণ্য কিভাবে তৈরি হবে, প্রারম্ভিক মজুত পণ্য কিভাবে তৈরি হয়, এগুলো আমাদের সবগুলো বেসিক লেকচারে আছে। আজকে আর এই আলোচনা আমি যাচ্ছি না। তারপরে ক্রয় ধরে নাও তোমার 50,000 টাকা আছে। ক্রয়ের সাথে যা যা ফেরতের সাথে থাকবে তা ক্রয়ের সাথেও থাকবে, তাহলে ফেরত, অথবা এটার আরেকটা নাম আছে বই ফেরত, আরেকটা ক্রয় ফেরত, এটা আমি লিখতেছি না। ধরে নাও ক্রয় ফেরত আছে 10,000, তাহলে ক্রয় কত টাকা দাঁড়াচ্ছে এখন? 40,000 টাকা। এরপরে আছে ক্রয় বার্তা, ক্রয় বার্তা, তাহলে ক্রয় বার্তা ধরে নিই আমরা, আরো আছে 5,000 টাকা, তাহলে এখানে কত টাকা হচ্ছে? 35,000 টাকা। আবার ধরে নাও এখানে আছে অলিখিত ক্রয়, ক্রয়ের সাথে আরো অনেক সমন্বয় হয়। অলিখিত ক্রয়, অলিখিত ক্রয় আছে আরো 10,000 টাকা, তাহলে এখন ক্রয় কত টাকা হয়ে যাচ্ছে? 45,000 টাকা। এটার সাথে
দুইটা জিনিস তোমাদের খুব বেশি থাকে, আমি এটা লিখে দিতেছি কারণ যেহেতু এটা ভিডিও হচ্ছে তোমরা এটা পরে চেক করতে পারবা ক্রয়ের সাথে কি কি প্লাস মাইনাস হয়। ক্রয়ের সাথে খুব কমন একটা আইটেম হচ্ছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন। মালিক যদি আমাদের পণ্য নিয়ে যায়, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, মালিক যদি পণ্য নিয়ে যায় এতে আমাদের পণ্য কমবে, এর জন্য এটাকে কি করতে হবে মাইনাস। এখন আমাদের ক্রয় আবার কত হয়ে গেল 40,000 টাকা। আরেকটা আছে এটা হচ্ছে বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ ধরো 20,000 টাকা আছে, ঠিক আছে। তাহলে ক্রয় কত টাকা, ফাইনালি ক্রয় কত টাকা হলো 20,000 টাকা। তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো যে ক্রয়ের সাথে দেখো কতগুলো আইটেম দেখলাম যেগুলো প্লাস মাইনাস হতে পারে। যেমন ধরো ক্রয় যদি আমরা ক্রয় করছি 50,000 টাকা, 10,000 টাকার পণ্য আমরা ফেরত দিচ্ছি, এতে কি আমাদের ক্রয় বাড়বে না কমবে? কমবে, কমাবো। তো ক্রয় ফেরতটা যেভাবে বিক্রয় ফেরতটা রেয়ামিলেও থাকতে পারে, সমন্বয়ও থাকতে পারে, এটাও রেয়ামিলে থাকতে পারে, সমন্বয় থাকতে পারে। ক্রয় বারটা অবশ্যই কই থেকে আসবে? রেয়ামিল থেকে আসতে হবে। এরপরে অলিখিত ক্রয়, এটা অবশ্যই কই থেকে আসবে? সমন্বয় থেকে আসবে। মালিক কর্তৃক পণ্য উত্তোলন সমন্বয় থেকে আসবে। বিনামূল্যে পণ্য বিতরণ এটাও সমন্বয় থেকে আসবে। ক্রয়ের সাথে অনেকগুলো সমন্বয় আমরা দেখতেছি, এগুলো সমন্বয় অ্যাডজাস্ট করা থাকবে। আমরা জানি যে ফাইনাল অ্যাকাউন্টে দুইটা জিনিস থাকবে, দুইটা দেখে তোমার অঙ্ক করতে হবে, দুইটা পার্ট থাকবে, একটা থাকবে রেয়ামিলের একটা সাইড থাকবে, আরেকটা থাকবে সমন্বয়ের সাইড। তো রেয়ামিল আর সমন্বয় মিলায় তারপরে তোমার আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হবে। রেয়ামিল তৈরি করার সময় যে জিনিসগুলো বাদ পড়ে গেছে, ভুল হয়ে গেছে, ওগুলোর জন্য কি সেট তৈরি হবে? সমন্বয়। সমন্বয় কি জিনিসটা কি, এটা যখন আমরা অঙ্ক করবো তখন কি আরেকবার বুঝাই দিব। তো ক্রয়ের সাথে আমরা অনেক কিছু দেখলাম যেগুলো প্লাস মাইনাস হইতে পারে, ঠিক আছে। এখানে আমি এক্সপ্লেন করে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নিবা। এরপরে কি থাকতে পারে? ক্রয়ের পরে ক্রয় পরিবহন, মজুরি, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ অথবা কারখানার যে কোনো খরচ। তাহলে আমরা একটা জিনিস আর একটা দিলাম, ক্রয় পরিবহন। মার্কারটা চেঞ্জ করে দেবো। মালিক কর্তৃক পণ্য উত্তোলন আমি মাইনাস করছি, ঠিক আছে। এখানে 40,000 টাকা দিচ্ছি, ওইখানে তোমার 5 আছে। যাই হোক, ক্রয় পরিবহন। আচ্ছা, আমরা বন্ধ করে দেবো মার্কার, তোমাদের মার্কারটা। আচ্ছা, এরপরে আমাদের ক্রয় তো চলে গেছে, এরপরে প্রত্যক্ষ খরচগুলো যে বসাবা, ক্রয় পরিবহন, ক্রয় পরিবহন, ঠিক আছে। ক্রয় পরিবহন সাপোজ ধরো 5,000 টাকা, আমি এটার সাথে কোনো সমন্বয় আছে এরকম দেখাচ্ছি না। এরপরে ধরো মজুরি, মজুরি ধরে নাও কত টাকা দিব? 3,000 টাকা দিলাম। এরপরে ধরো আমদানি শুল্ক, আমদানি শুল্ক ধরে নাও আরো 2,000 টাকা, আর কিছু দিতেছি না আমি। তারপরে জাহাজ ভাড়া আছে, ডক চার্জ আছে, এরকম আরো যতগুলো প্রত্যক্ষ খরচ আছে সবগুলো প্রত্যক্ষ খরচ যদি প্লাস করি তাহলে আসলে বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়। আমরা যে পণ্যগুলো বিক্রি করছি 2 লাখ টাকা দিয়ে, মোট কত টাকার পণ্য? যেমন 30,000, 20,000, 50,000 টাকা, 50 আর হলো 10, তাহলে হইতেছে হলো 60,000 টাকা। 60,000 টাকার পণ্য মোট বিক্রি করা যেত। কত টাকার পণ্য মোট বিক্রি করা যেত? 60,000 টাকার পণ্য মোট বিক্রি করা যেত। কিন্তু 60,000 টাকা তোমার পণ্য পুরাটা আমরা বিক্রি করিনি, কারণ যদি আমাদের সমাপনী মজুত পণ্য থাকে তার মানে বোঝা যাচ্ছে যে আরো কিছু পণ্য এখনো রয়ে গেছে, তাহলে কি পুরাটা বিক্রি হয়েছে? ধরো সাপোজ ধরো সমাপনী মজুত পণ্য আছে তোমাদের, সমাপনী মজুত পণ্য সাপোজ ধরো আছে 20,000 টাকা, তাহলে কত টাকার পণ্য তোমরা বিক্রি করছো? 40,000 টাকার পণ্য তোমরা বিক্রি করছো। মোট পণ্য কত ছিল? প্রারম্ভিক মজুত পণ্য আমাদের আগে কিছু পণ্য ছিল, এরপরে ক্রয় করছি, গাড়ি ভাড়া দিছি, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ মিলে আমাদের মোট পণ্য ছিল কত টাকা? 60,000 টাকা। এর মধ্যে বলতেছে সমাপনী মজুত পণ্য, যেটা সমন্বয় থেকে আসবে। সমাপনী মজুত পণ্য বলতেছে এখনো আমাদের কাছে রয়ে গেছে কত? 20,000 টাকার পণ্য। তাহলে ওইটা কি এখনো বিক্রি হয়েছে? হয়নি। তাহলে বিক্রি হয়েছে কত টাকার পণ্য? 40,000 টাকার পণ্য। কত টাকা দিয়ে আমরা বিক্রি করছি? 2 লাখ টাকা দিয়ে। 40,000 টাকার পণ্য বিক্রি করছি 2 লাখ টাকা দিয়ে, তার মানে আমাদের মোট মুনাফা কত টাকা হয়েছে? 1,60,000 টাকা। এই জিনিসটা কি আমি বুঝাইতে পারছি? বিক্রিত পণ্যের ব্যয়, এটা তোমরা যদি ভাঙো, বিক্রিত পণ্যের ব্যয় মানে যে পণ্যটা আমরা বিক্রি করছি ওইটার পিছনে ব্যয় কত, যা আমরা বিক্রি করছি ওইটার ব্যয় হলো কত? 40,000 টাকা। 60,000 টাকা পুরো ব্যয় না, এটা হলো বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়। 60,000 টাকারে বলতেছে বিক্রয় যোগ্য, মানে কত টাকার পণ্য বিক্রি করার যোগ্য ছিল। মোট কত টাকার পণ্য বিক্রি করার যোগ্য ছিল? 60,000 টাকা। কিন্তু আমরা 60,000 টাকার পণ্য পুরোটা বিক্রি করিনি, আমরা কত টাকার পণ্য বিক্রি করছি? 40,000 টাকা। কিভাবে বুঝলাম? আমার কাছে সমাপনী মজুত পণ্য ছিল কতগুলো পণ্য? 20,000। তাহলে 20,000 টাকা যেহেতু এখনো বিক্রি করিনি, তাহলে মোট কত টাকার পণ্য বিক্রি হয়েছে? 40,000 টাকা। তাহলে বিক্রয় ছিল কত? 2 লাখ টাকা। এটার থেকে আমরা 40,000 টাকা মাইনাস করলাম, তাহলে আমাদের মোট মুনাফা কত হবে? 1,60,000 টাকা। তাহলে আমাদের একটা স্টেপ পার হলো,
এরপরে যাবো আমরা পরিচালন মুনাফা অথবা পরিচালন ক্ষতির দিকে। তাহলে পরিচালন মুনাফা অথবা পরিচালন ক্ষতি আমরা কিভাবে বের করবো আমরা দেখি। তা আমাদের যেহেতু বোর্ডে জায়গা নেই, আমি মোট মুনাফাটার উপরে নিয়ে আসবো। মোট মুনাফা ছিল আমাদের 1,60,000 টাকা। একটু ডেমো দেওয়া আছে, এখানে পুরো অঙ্কটা তোমাদের পুরে দেওয়া নেই, ঠিক আছে? তাহলে আমরা মোট মুনাফা উপরে নিয়ে আসি। মোট মুনাফা, আচ্ছা মোট মুনাফা ছিল 1,60,000 টাকা। এটা আমরা কিভাবে বের করলাম? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিবা তোমরা। এটা মুখস্থ বিদ্যা। প্রত্যক্ষ খরচগুলো তোমার ক্লাস করতে হবে, তাইলে খুব ইজি। কারণ তুমি রেমিল থেকে প্রত্যক্ষ খরচগুলো নিবা, এটা ক্লাস করবা, সমাপনী মজুত পণ্যের মাইনাস করবা, বিক্রিত পণ্যের ব্যয় আসবে। এবার বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় কি করো? মাইনাস মোট মুনাফা। এরপরে পরিচালন লাভ বা ক্ষতি বের করবো। পরিচালন লাভ বা ক্ষতি বের করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের শুধু পরিচালন ব্যয়টা মাইনাস করতে হবে। এখন পরিচালন ব্যয় তোমার মুখস্থ রাখতে হবে। পরিচালন ব্যয় আমরা বাদ লিখবো, পরিচালন ব্যয় বা পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় আমি কয়েকটা আইটেম দিতেছি, সব আইটেম নিব না। সাপোজ ধরো বেতন, যদি তোমার রেয়া মিলে, সাপোজ ধরো বেতন তুমি দিচ্ছ 20,000 টাকা, 20,000 টাকা রেয়া মিলে দেওয়া আছে, আর বলতেছে এর মধ্যে 4,000 টাকা অগ্রিম আছে। আমরা জানি অগ্রিম খরচকে সম্পদ বলা হয়, অগ্রিম খরচকে খরচ বলা যাবে না, ঠিক আছে? তাহলে অগ্রিম যেহেতু আছে 6,000 টাকা, তাহলে এই বছরের খরচ কত টাকা? অগ্রিমটা আমরা মাইনাস করে দিলাম। 6,000 টাকা আমাদের অগ্রিম আছে ধরে নাও। তাহলে এই বছরের খরচ কত টাকা? মানে মাঝখানে ঘরে যেটা বেরোবে এটা এই বছরের খরচ করে বের করতে হবে। আবার ধরো ভাড়া দিছি, আরেকটা খরচ নিলাম আমরা, ভাড়া ধরো 30,000 টাকা আছে। এর মধ্যে বলতেছে 5,000 টাকা আরো বকেয়া আছে। বকেয়া আছে কত টাকা? 5,000। তাহলে ভাড়া টোটাল তোমার কত টাকা দিতে হবে? দেখো অগ্রিমটা আমরা কেন মাইনাস করতেছি? কারণ অগ্রিম খরচে এই বছরের খরচ বলা যাবে না, তবে বকেয়া খরচটা এই বছরের খরচ বলতে হবে, কারণ টাকাটা এই বছরের বকেয়া আর এই বছরের খরচ যেহেতু, তাহলে এই বছরের খরচ আসলে ফাইনালি 30,000 না, কত টাকা হবে? 35,000 টাকা। এটা রেমিলেও থাকতে পারে, বকেয়াগুলো সমন্বয় থেকে আসতে পারে। রেমিলে কিভাবে থাকবে? তোমার বলে দিবে ভাড়া 10 মাসেরটা দেওয়া হয়েছে, তাহলে 2 মাসেরটা কি দেখাইতে হবে? বকেয়া দেখাইতে হবে। আর যদি র্যাম সমন্বয় এইভাবে বলতে পারে 10 মাসেরটা দেওয়া হয়েছে, অথবা 2 মাসেরটা বকে আছে, অথবা ভাড়া টোটাল 5,000 টাকা বকে আছে, এটা এইভাবে বলতে পারে। মূল কথা হচ্ছে যে আমরা অগ্রিম গুলোরে কি করতেছি? মাইনাস, আর বকেয়া গুলোরে কি করতেছি? প্লাস। কেন অগ্রিম গুলোরে মাইনাস করবো, কেন বকেয়া গুলোরে প্লাস করতে হবে, এই এক্সপ্লেনেশনটাও আমি তোমাদের দিচ্ছি। কারণ অগ্রিম খরচে খরচ বলা যাবে না, এটাতে সম্পদ বলতে হয়, এর জন্য এটাতে মাইনাস করে দিব, আরেকবার চলতি সম্পদে চলে যাবে। আর বকেয়া গুলো এই বছরের খরচ, যেহেতু এখনো টাকা দেইনি, যখনই দেই না কেন আগামী বছর দিল, এটা এই বছরেরই খরচ থাকবে, এর জন্য বকেয়াটারে কি করতে হবে? প্লাস। যাই হোক, এই হলো ব্যাপার। আমি আরেকটা খরচের নাম দিতে চাইতেছি, না দিলেও হবে, তারপরেও দিয়ে দিতেছি, একটা বিজ্ঞাপন দিয়ে দিই। ধরে নাও এটার সাথে কোনো সমন্বয় নাই, ধরে নাও বিজ্ঞাপন আছে 10,000 টাকা, আরো অনেক সমন্বয় আছে। যাই হোক, আমাদের এইখানে আছে 14,000 টাকা, এটা ধরে নাও এখানে আছে 5,000 টাকা, তাহলে এখানে বেরোবে 15, একটা রাউন্ড ফিগার নিলাম আমি আর কি। এখানে 15 5 কত হচ্ছে? 35, আর 15 হচ্ছে 50, আর এখানে হচ্ছে টোটাল কত টাকা? 60,000 টাকা আমাদের পরিচালন ব্যয়। জাস্ট পরিচালন ব্যয়, কোনো ব্যাপার না। তুমি 1 লাখ টাকা তো মোট মুনাফা তোমার দেওয়া থাকে, মোট মুনাফার পরে পরিচালন ব্যয় যা হয় তা তুমি কিভাবে প্রথম ঘরে কি কাজ করতে হয়, যদি কোনো বকেয়া অগ্রিম থাকে প্রথম ঘরে যোগ বিয়োগ করতে হলে প্রথম ঘরটা ইউজ করবা তোমরা, যোগ বিয়োগ করে তারপরে দ্বিতীয় ঘরে নিয়ে আসবা, দ্বিতীয় ঘরে মোট পরিচালন ব্যয় যেটা যোগ করে হয় ওটা তৃতীয় ঘরে নিয়ে যাবো। তাহলে এই যে তোমার 1 লক্ষ টাকা বেরোলো, তোমরা তো বুঝতেছো কোনটারে যোগ করতে হবে কোনটারে বিয়োগ করতে হবে, কারণ তোমার আয়গুলো থেকে ব্যয়গুলোরে আমরা কি করতেছি? বাদ দিতেছি। আর আয় থাকলে কি করবা? যোগ করবা। যেমন এখন অপরিচালন আয় আসবে, এরপরে অপরিচালন ব্যয় আসবে, অর্থাৎ অন্যান্য আয় অন্যান্য ব্যয় আসবে, অন্যান্য আয়গুলোরে কি করতে হবে? প্লাস, আর অন্যান্য ব্যয়গুলোরে কি করতে হবে? মাইনাস। যাই হোক, এই যে 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকার একটা নাম আছে, এটার নাম হচ্ছে পরিচালন মুনাফা। পরিচালন, ঠিক আছে, এটার নাম কি? পরিচালন মুনাফা বেরোলো। তারপরে বাদ যোগ লিখবো আমরা। এরপরে স্টেপটা হচ্ছে অপরিচালন আয় অথবা অন্যান্য আয়ের যোগ করতে হবে। আমি অপরিচালন আয় লিখলাম, অথবা তোমরা অন্যান্য আয় লিখবা। তোমাদের বইতে অন্যান্য আয় আসছে, তোমরা অন্যান্য আয় লিখবো, সমস্যা নেই। অপরিচালন আয়ের মধ্যে আমি 2টা উদাহরণ নিই। আমি অনেকগুলো মানে আয়গুলো মুখস্থ করতে হবে। বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, শিক্ষানবিশ চালামি, উপভাড়া, প্রাপ্ত লভ্যাংশ, প্রাপ্ত বার্তা, এগুলো হচ্ছে আমাদের অপরিচালন আয়। আমি এতগুলো নাম নিব না, আমি শুধু একটা আয় দেখাচ্ছি, ওটা হচ্ছে বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ, সাপোজ ধরো বিনিয়োগের সুদ 20,000 টাকা আছে, 2টা আয় দেখাবো আমরা, ঠিক আছে। আরেকটা ধরো শিক্ষানবিশ চালামি, শিক্ষানবিশ চালামি, শিক্ষানবিশ চালামি ধরো আরো 10,000 টাকা আছে,
তাহলে মোট আয় কত হলো 30,000 টাকা। এবার এই 30,000 টাকা 1 লক্ষ টাকার সাথে প্লাস করবো, আর এটার কোনো নাম দেওয়া যাবে না, ঠিক আছে? এই 1,30,000 টাকার কোনো নাম নেই। তারপরে আমাদের অপরিচালন ব্যয় থাকবে, বা অপরিচালন ব্যয়, বা অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয় আমাদের কি আছে? ধরে নাও ঋণের সুদ নিলাম, একটা নিলাম, ঋণের সুদ নিলাম। ঋণের সুদ কত টাকা আছে? 2,000 টাকা, একটাই নিলাম আমি। তাহলে 1,28,000 টাকা এটা হবে আমাদের নিট মুনাফা। 1,28,000 টাকা হচ্ছে আমাদের নিট মুনাফা। দেখার বিষয় যে আমি পুরো পার্টটাতে কি করলাম, এটা একটা ধারণা দেয়া তোমার, যে প্রথমে আমরা মোট মুনাফাটা বের করছি। আর মোট মুনাফাটা আমরা কিভাবে বের করছি? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়কে বাদ দিলে কি আসবে? মোট মুনাফা। এরপর হচ্ছে পরিচালন ব্যয় ছিল, 3টা পরিচালন ব্যয় দিয়ে আমি ডেমো দিছি। একটা 2টার সাথে আমি দেখাইছি সমন্বয় আছে, একটার সাথে অগ্রিম আছে, আর একটার সাথে বকেয়া থাকলে কি করতে হবে। আরেকটা ডিরেক্ট আমরা বিজ্ঞাপন দেখাইছি যে এটার সাথে কোনো সমন্বয় নাই। তাহলে 3টা পরিচালন ব্যয় টোটাল 60,000 টাকা। আমরা 1 লক্ষ টাকা ছিল, 1,60,000 টাকা ছিল মোট মুনাফা। ওইটার থেকে আমরা পরিচালন ব্যয় ছিল 60,000 টাকা, ওইটাকে মাইনাস করছি, 1 লক্ষ টাকা আসছে। এটার নাম হচ্ছে পরিচালন মুনাফা। এটার সাথে অপরিচালন আয়কে প্লাস করতে হবে, আর অপরিচালন ব্যয়কে মাইনাস করতে হবে। তাহলে কি আসবে? নিট মুনাফা। এই হচ্ছে তোমার আমাদের। তাহলে কোন টুকুর কাজ করলাম? সি প্লাস আর মাইনাস সি মাইনাস ডি এর মধ্যে সি আর আর এর কাজ করছি। মানে আয় গুলোরে কি করছি? প্লাস, আর ব্যয় গুলোরে কি করছি? মাইনাস। আলাদা আলাদা ভাবে প্রেজেন্ট করতে হবে। প্রথমে তোমার বিক্রিত পণ্যের ব্যয় আনতে হবে, প্রত্যক্ষ ব্যয়। প্রথমে বিক্রয়টা আয়, প্রথমে অপরিচালন আয়গুলো আমি বিক্রয়ের সাথে অ্যাড করিনি, প্রথমে বিক্রয়ের আয় দেখাইছি। এরপরে প্রত্যক্ষ খরচগুলোকে মাইনাস করে আমরা আনছি হচ্ছে মোট মুনাফা। মোট মুনাফার পরে পরিচালন ব্যয় মাইনাস করে পরিচালন মুনাফা আনছি। এরপরে আমরা অপরিচালন আয়কে প্লাস করছি, অপরিচালন ব্যয়কে। আমরা কিন্তু ঘুরে ফিরে আয় আর ব্যয় করছি, এর বাইরে কিছু করিনি। কিন্তু স্টেপ বাই স্টেপ এটা গুছায় 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 আস্তে আস্তে করতে হবে। গেল বিশদ আয় বিবরণী। এবার যা বলছি আমরা মালিকানা সত্ত্ব বিবরণীতে। মালিকানা সত্ত্ব বিবরণী আমরা যখন লেকচারটা শুরু করছি তখনই প্রায় আমরা 90% করে ফেলছি। তারপরেও যেহেতু এটা আলাদাভাবে তোমার দেখাইতে হবে, এর জন্য আমি আলাদাভাবে তোমাদের দেখাই দিচ্ছি। মালিকানা সত্ত্ব বিবরণী করতে হলে আমাদের সেম ঘর লাগবে, 2টা ঘরও তুমি দিতে পারো, ঠিক আছে? এই 2টা ঘর দিলেই হবে। তাহলে কোনটা দেখতেছিস না? মালিকানা সত্ত্ব বিবরণীতে প্রথমে আমরা তো বললাম যে আমাদের রেভিনিউ আর এক্সপেন্সের কাজটা শেষ, আয় আর ব্যয়ের কাজ শেষ। ওইখানে আমাদের লাভ হয়েছিল কত টাকা যেন? 1,28,000 মেবি, 1,28,000 টাকা লাভ হয়েছিল। তো আমরা মনে রাখবো যে প্রথমে আমাদের মালিকানা সত্ত্ব বিবরণীতে প্রথমে লাগবে হচ্ছে মূলধন। সাপোজ ধরো মূলধন ধরে নাও 2 লক্ষ টাকা, ধরে নিলাম আমরা। মূলধনের সাথে মনে রাখবা সি প্লাস আর মাইনাস সি মাইনাস ডি। তাহলে এখানে যেহেতু লাভ হয়েছে, লাভ হচ্ছে রেভিনিউ, এর জন্য এটাকে কি করলাম? প্লাস। আর লস হইলে এটাকে কি করতে হবে? মাইনাস। 1,28,000 টাকা। তাহলে 3,28,000 টাকা হলো তোমার এই পর্যন্ত। এরপরে যদি মূলধনের সুদ থাকে, আমি আরো কিছু অ্যাড করে দিতেছি, তোমাদের এত কিছু জানার দরকার নেই। মূলধনের সুদ অবশ্যই সমন্বয় থেকে আসতে হবে। রেয়ামিলে থাকলে মূলধনের সুদ একবার বসবে, শুধু অপরিচালন ব্যয়। আর যদি সমন্বয় থাকে তাহলে 2বার। অপরিচালন ব্যয় তো বসবেই, আর একবার মূলধনের সাথে কি করতে হবে? প্লাস করতে হবে। এটা একটু মনে রাখতে হবে। তাহলে 3টা জিনিস দেখলাম যেগুলো মূলধনের সাথে প্লাস হচ্ছে: মূলধন, নিট মুনাফা, মূলধনের সুদ। আরেকটা হচ্ছে অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন থাকলে অতিরিক্ত মূলধনটাও প্লাস করতে হবে। এটা রেয়ামিল থেকেও আসতে পারে অথবা সমন্বয় থেকেও আসতে পারে। অতিরিক্ত মূলধন ধরে নাও আমাদের আছে হচ্ছে আরো 22,000 টাকা। তাহলে এখানে কত হইতেছে? 40,000 মেবি না? 3 লক্ষ। এই 4টা আইটেম দেখালাম, যেটা আমাদের কোনটা বুঝিনি। অতিরিক্ত মূলধনের সুদটা বসাই নিয়ে তো মূলধনের সুদ ধরো 2,000 টাকা। তাহলে কত টাকা হইতেছে? 3,30,000 টাকা। আর অতিরিক্ত মূলধন ছিল 22,000 টাকা, 20,000 টাকা করে 3,50,000 টাকা। এই আমি একটা ডেমো দিতেছি, তোমরা একটু বুঝে নাও। 4টা আইটেম দেখালাম যেগুলো প্লাস করা যায়, ঠিক আছে? আরেকটা আইটেম একসাথে দিয়ে দিই, সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতি ধরে নাও আছে 50,000 টাকা। সাধারণ সঞ্চিতিটাও আমরা প্লাস করে দিলাম, তাহলে প্লাস আইটেম মোটামুটি শেষ। এই কয়টা আইটেম হলে আপাতত তোমার চলবে। সাধারণ সঞ্চিতি অথবা জেনারেল রিজার্ভ জিনিসটা কি? এটা আমাদের যে নিট মুনাফা হয়েছে না 1,28,000,
এরকম করে প্রতি বছরে নিট মুনাফা থেকে কিছু টাকা দিয়ে আমরা একটা সঞ্চিত তহবিল গঠন করি, যে কোনো সময় যদি আমাদের করোনা টাইপের কোনো সমস্যা অথবা ব্যবসা যদি কোনো সময় লস করে, আমরা কি করি ওই যে টাকা জমায় রাখছি আরেকটা জায়গা থেকে ওইখান থেকে এনে তারপরে ব্যবসাটা পরিচালনা করি। তো এটা নিট মুনাফার টাকা। নিট মুনাফার ধরো 28,000 টাকা দিয়ে একটা সঞ্চিত তহবিল গঠন করছি, তাহলে সাধারণ সঞ্চিত তহবিলটা কই থেকে টাকা নিছি? নিট মুনাফার থেকে। তাহলে এটা কিসের টাকা? নিট মুনাফার টাকা। তাহলে নিট মুনাফা মূলধনের সাথে কি করতে হয়? প্লাস। এর জন্য সাধারণ সঞ্চিতিটাও আমরা কি করে দিতেছি? প্লাস। বুঝাইতে পারছি? সাধারণ সঞ্চিতি অথবা সঞ্চিত তহবিল একই জিনিস, এটা মূলধনের সাথে প্লাস করতে হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমাদের সিলেবাসে দেখা যায়, এটা সবকিছু প্লাস মাইনাস করার পরে শেষে সাধারণ সঞ্চিতিটা প্লাস করে আমি মনে রাখার সাথে এটা আগে দিয়ে দিলাম, যে তুমি যেন একবারে মুখস্থ রাখতে পারো যে টোটাল তোমার কয়টা আইটেম আছে, 5টা প্লাস করার। এই 5টা আইটেম তুমি একটু মনে রাখলেই হয়। এরপরে মাইনাস আইটেমে যাব। প্রথমেই আমরা নিট লাভের জায়গায় কি লিখবো? নিট ক্ষতি। সাপোজ ধরো নিট ক্ষতি হয়েছে 20,000 টাকা, ক্ষতি হলে মাইনাস করবে। আমি আবার মাইনাসও করে দেখাইতেছি। লাভ হয়েছে আমরা প্লাস করছি, আর লস হইলে আমাদের কি করতে হবে? মাইনাস। ঠিক আছে, একই অঙ্কে দুইবার লাভ ক্ষতি হবে না, এটা আমি বোঝানোর জন্য দিচ্ছি। এরপর হচ্ছে উত্তোলন। উত্তোলন, ঠিক আছে, এটা আমাদের এই নগদ উত্তোলন ধরে নাও, এটা রেমিন থেকে আসবে। ঠিক আছে, ধরে নাও 5,000 টাকা, এটা সমন্বয় থেকেও আসতে পারে, তাহলে 3,75,000 টাকা। এরপরে হচ্ছে পণ্য উত্তোলন থাকতে পারে। উত্তোলন অনেকভাবে হইতে পারে, আমি একবারে দিয়ে দিলাম। পণ্য উত্তোলন থাকতে পারে, পণ্য উত্তোলনও মাইনাস করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি আলাদা করে দিই, তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। পণ্য উত্তোলন সাপোজ ধরো 5,000 টাকা আছে, আমি একটা ফিগার দিয়ে দিতেছি টাকা, 3,70,000 টাকা। এরপরে আরো দুইটা উত্তোলন থাকতে পারে, একটা হচ্ছে আয়কর। আয়কর, আরেকটার নাম হচ্ছে জীবন বীমা। একসাথে দিয়ে গেলাম জীবন বীমা। এই দুইটা আলাদা আলাদা ভাবে থাকবে, কারণ এই দুইটা আলাদা আলাদা জিনিস। ধরে নাও 10,000 টাকা আছে, এগুলো সব মাইনাস করতে হবে। উত্তোলনের আইটেম মানেই মাইনাস করতে হবে। তো আমরা উত্তোলন কয়েকটা দেখলাম, উত্তোলন, পণ্য উত্তোলন, আয়কর, জীবন বীমা। ঠিক আছে, আরেকটা দেখি উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ অবশ্যই এটা সমন্বয় থেকে আসতে হবে, তা নাহলে এখানে মাইনাস করা যাবে না। রেমিলের উত্তোলনের সুদ শুধু একবার বসে, অপরিচালনায়। সমন্বয়টা তো অপরিচালনায় বসবে, আরেকবার মূলধন থেকেও মাইনাস করতে হবে। ধরে নিই উত্তোলনের সুদ আছে আরো 10,000 টাকা। আর কিছু প্লাস মাইনাস করার ধরো কিছু নাই, তাহলে এই যে 3,50,000 টাকা বাইরে বের করে দিলাম, সবকিছু প্লাস করার পরে মাইনাস করার পরে, এইটাই হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব বিবরণী সমাপনী অথবা সমাপনী মালিকানা। তাহলে দুইটা পার্ট অলরেডি আমরা কমপ্লিট করছি। ম্যাক্সিমাম তোমার দেখানো হয়েছে এখানে, এত ডিটেলস তোমার বইতেও দেওয়া নেই, এই বইতেও দেওয়া নেই। তোমরা ইচ্ছা করলে এটা এইভাবে যদি তুমি করে রাখতে পারো, আয়কর, জীবন বীমা, পণ্য উত্তোলন, তারপর উত্তোলন, এই জিনিসগুলো উত্তোলনের সুদ, এই জিনিসগুলো উত্তোলনের সুদটা সমন্বয় থেকে আসবে। তো এই জিনিসগুলো যদি তোমার আইডিয়া থাকে, আমার কাছে মনে হয় যে মালিকানা সত্ত্ব বিবরণীতে তুমি অন্তত আর আটকাবে না, পানিটা। ফাইনালি আমরা চলে আসছি ফাইনাল পার্টে আজকে আমাদের আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীটা আমরা কিভাবে করবো, আর্থিক অবস্থার বিবরণীটা কিভাবে প্রয়োগ করতে হবে আমরা একটু লক্ষ্য করবো। আজকের এই আর্থিক অবস্থার বিবরণী করবো, আর আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা অঙ্ক চলে যাবো। ঠিক আছে, যার জন্য এই যে পার্টটা আজকে আমি বুঝাই দিতেছি, এটা খুব ভালো করে দেখতে হবে। অপরিচালনায় পরিচালন ব্যয়, অপরিচালন ব্যয়, সবগুলো জিনিস সুন্দরভাবে মুখস্থ করতে হবে। আমি ক্লাসে এসে আগামী ক্লাসে প্রথমে তোমাদেরকে এইটাই ধরবো যে অপরিচালন আয় কোনগুলো, পরিচালন ব্যয় কোনগুলো, প্রত্যক্ষ খরচগুলো বলো, এগুলো না পারলে কিছুই পারবো না তোমরা। যার জন্য খুব কেয়ারফুলি এগুলো আমরা একটু প্র্যাকটিস করবো। যাই হোক, আমাদের এখানে আমরা সম্পত্তি সমূহ প্রথমে লিখবো। এই অঙ্কটা কিভাবে করে শুরু করবো? প্রথমে আমরা এই পার্টগুলোর নাম বসাই দিব স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ তুমি রেয়ামিন দেখে একটা ধারণা নিয়ে নিবা, দুইটা যদি স্থায়ী সম্পদ থাকে তাহলে দুইটা লেখার জায়গা রেখে তারপরে লিখবা দীর্ঘমেয়াদী সম্পদ। দীর্ঘ মেয়াদী সম্পদ। এরপরে একটা লেখার জায়গা রাখবা, তারপরে লিখবা চলতি সম্পদ। চলতি সম্পদ। এরপরে আমরা লিখবো হচ্ছে অদৃশ্যমান সম্পদ, অন্যান্য সম্পদ। অন্যান্য আর অদৃশ্যমান সম্পদ সবই স্থায়ী সম্পদ, এর একটু মনে রাখবে। একটা লেখার জায়গা রাখবা দায় ও মালিকানা সত্ত্ব। দায় ও মালিকানা সত্ত্ব লিখে প্রথমে আমাদের চলতি দায়, একটু লেখার জায়গা রাখবো দীর্ঘমেয়াদী দায়। ঠিক আছে, এরপর হচ্ছে
সমাপনী মালিকানা সত্ত্ব। সমাপনী মালিকানা সত্ত্ব আমাদের কত বেরিয়েছিল যেন? 3 লক্ষ কত টাকা যেন বেরোলো? 40,000 মেবি না? আচ্ছা যেটা হোক, এটা আমরা একটু ভিডিওটা দেখলে বুঝতে পারবো। আমি এটা দিয়ে নিলাম, এটা তো অঙ্কের কোনো পার্ট না বোঝানোর জন্য। তাহলে অঙ্কটা আমরা কিভাবে শুরু করতেছি তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবা যে আমরা প্রথমে হেডিং ধরে লিখবো। এই পার্টের জায়গা রাখবো, এটা অনুমান করে জায়গা রাখা লাগবে যে কয়টা আমাদের স্থায়ী সম্পদ আছে। দীর্ঘমেয়াদী সম্পদ তো একটাই থাকে, বিনিয়োগ সাধারণত। তারপরে চলতি সম্পদ আমাদের বেশ কয়েকটা থাকতে পারে, একটু বেশি করে জায়গা রাখবো। আর অন্যান্য সম্পদ তোমাদের সিলেবাসের জন্য অন্যান্য সম্পদ, অথবা অনেকে বলে অলিক সম্পদ, অসমনীকৃত ব্যয়, এক এক সময় এক একটা নাম আসবে। তো যাই হোক, একই কথা সবগুলো। অন্যান্য সম্পদ তোমাদের সিলেবাসে দুইটা জিনিস, 1 নাম্বার হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, 2 নাম্বার হচ্ছে প্রাথমিক খরচ। এই দুইটা মুখস্থ থাকলেই হয়। আর এগুলো নিয়ে আলোচনা করলাম। আর বাকি তোমার শেয়ার, দায় গ্রাহকের দোস্তুরি, তারপর অপরেক্ষের ফি, এগুলো ইন্টারমিডিয়েটে লাগবে, এখন আলোচনা করতেছি না। শেয়ার অপহার, যাই হোক, চলতি দায়ের জন্য একটু বেশি করে জায়গা রাখবা। আমি একটু বোর্ডটা উপরের দিকে রাখতে হবে, এর জন্য খুব বেশি জায়গা নিতে পারিনি। সমাপনী মালিকানা সত্ত্ব। সমাপনী মালিকানা সত্ত্ব আমরা টাকা কোনটা বসাইছি, অঙ্কটা কিন্তু আমি অলরেডি শুরু করে দিচ্ছি। লিঙ্ক বসাইতে পারি আগে সমাপনী মালিকানা সত্ত্বে টাকাটা বসাই দিই। আর যদি সমাপনী মালিকানা সত্ত্ব তোমার মালিকানা সত্ত্ব না করা থাকে, এখানে সমাপনী মালিকানা সত্ত্ব লিখে কলম দিয়ে যে কাজটা তুমি মালিকানা সত্ত্ব বিবরণীতে করছো, মূলধনের সাথে যা যা প্লাস মাইনাস করলাম, তোমার দ্বিতীয় ঘরে প্লাস মাইনাস করে তৃতীয় ঘরে টাকাটা নিয়ে যাবে। যদি ওইখান থেকে কইরা নিয়ে আসো সমাপনী মালিকানা সত্ত্ব, এখানে শুধু রেজাল্টটা বসাইলেই হবে। আর যদি সমাপনী মালিকানা সত্ত্ব না করা থাকে, তাহলে এইখানে আমাদের আলাদাভাবে সমাপনী মালিকানা সত্ত্বটা কইরা নিতে হবে। যাই হোক, যেহেতু অঙ্কের ডেমোটা দেওয়া হয়েছে যে কিভাবে আমরা অঙ্ক করবো। সাপোজ ধরো আমাদের আসবাবপত্র আছে, কালি শেষ হয়ে গেছে। ধরো এখানে আসবাবপত্র আছে আমাদের। আসবাবপত্র আমি একটা উদাহরণ দিতেছি তোমার, 20,000 টাকা আছে। এটার সাথে অপচয় ধরতে বলে, সমন্বয় অপচয়গুলো ধরতে বলে। যদি অপচয় ধরতে বলে তাহলে তুমি লিখবা পুঞ্জীভূত অপচয়। পুঞ্জীভূত অপচয় লিখে সাপোজ ধরো 5,000 টাকা আছে, মাইনাস করে আসবাবপত্রের দাম দেখাবো 15,000 টাকা। দালান কোঠা ডাইরেক্ট 20,000 টাকা হচ্ছে। সুনাম একটা স্থায়ী সম্পদ, অদৃশ্যমান সম্পদ সবই স্থায়ী সম্পদ। সুনাম আছে 20,000 টাকা। এটার সাথে যদি অবলোকন করতে বলে, অদৃশ্যমান সম্পদ সবগুলোর সাথে অবলোকন লিখতে হয়, ইজারা সম্পত্তির সাথে অবলোকন লিখতে হবে। অবলোকন ধরে নাও 5,000 টাকা আছে, তাহলে আমাদের মোট সম্পদ স্থায়ী সম্পদ 3টাই ধরে নেওয়া আছে। আমি 3 রকমের তোমার দেখাইছি। একটা হলো স্থায়ী সম্পদের সাথে যদি অপচয় বলে তাহলে কিভাবে মাইনাস করতে হবে, পুঞ্জীভূত অপচয় লিখে মাইনাস করতে হবে। আরেকটা দিচ্ছি দালান কোঠা, এটার সাথে কোনো অপচয় না থাকলে সরাসরি বসাই দাও। আরেকটা দেখাইছি সুনাম, এটার সাথে অবলোকন থাকলেও মাইনাস করতে হবে। তবে সুনামের ক্ষেত্রে অবচয় লেখা যাবে না, কি লিখতে হবে? অবলোকন। ইজারা সম্পত্তি, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, এগুলোর সাথে অবলোকন লিখতে একটু বুঝে নিতে হবে। এটা আমরা পরে আবার আলোচনা করব। বিনিয়োগ, দীর্ঘমেয়াদী সম্পদ মানে হচ্ছে বিনিয়োগ। বিনিয়োগ সরাসরি আমরা থার্ড করে দিব। সাপোজ ধরো বিনিয়োগ আছে 2 লক্ষ টাকা, ধরে নিই আমরা। স্থায়ী সম্পদ আমাদের আসছে হলো 30। আচ্ছা, এটা আমরা পরে বসাইছি। বিনিয়োগটা আমরা কোন ঘরে বসাইছি দেখো তো? সরাসরি থার্ড ঘরে বিনিয়োগটা বসানো হয়েছে। তো বিনিয়োগটা সবসময় থার্ড করে দিবা, যেহেতু একটা আইটেমই থাকে বিনিয়োগের। চলতি সম্পদ আমি নিতেছি 2টা চলতি সম্পদ দেখাইতেছি। হাতে নগদ ধরে নাও 20,000 টাকা নিলাম আমরা। আরেকটা আছে ব্যাংক জমা আরো 10,000 টাকা নিলাম। ঠিক আছে, তাহলে আমি একটু এটা 2 পাশ যেহেতু মিলাইতে হবে, আমরা এখানে নিয়ে নিই। এখানে হবে 50,000 টাকা, এখানে আছে 2 লক্ষ টাকা। ঠিক আছে, এখানে কতটা পেয়েছি? 30,000 টাকা। তো আমাদের এখানে 2,50,000। ব্যাংক জমা ধরে নাও 70,000 টাকা দিলাম। 2,50,000 আর 70 কত হইতেছে দেখো তো? আচ্ছা, ওইটা কত হয়েছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে বিলম্বিত বিজ্ঞাপন 3,20,000। তো বিলম্বিত, ধরো অন্যান্য সম্পদের বিলম্বিত বিজ্ঞাপন বসাইতে হবে। বিলম্বিত বিজ্ঞাপন আছে আরেকটা সম্পদ দিনাদার, আরো দিয়ে দিলাম 30,000 টাকা। আচ্ছা, এই পর্যন্ত হলো আমাদের চলতি সম্পদ হলো 3টা। যোগ করে বের করি 1,20,000 টাকা। 1,20,000 টাকা। আর আমাদের বিলম্বিত বিজ্ঞাপন আছে 20,000 টাকা। তাহলে 1,20,000 আর 20, 1,40,000। 1,40,000 আর 2 লাখ কত হইতেছে? 3,40,000। 3,40,000 আর 50, 3 লক্ষ। সম্পত্তি 5টা আমি যোগ করে দিলাম তোমাদের।
সাথে সাথে যোগ করে দেখা দিলাম, এটা যেহেতু মিলাইতে হবে। তাহলে আমরা চলতি দায়ের মধ্যে ধরে নাও পাওনাদার নিলাম, পাওনাদার নিলাম হচ্ছে তোমার 20,000 টাকা নিলাম পাওনাদার। তারপরে আমরা ধরে নাও আমরা পাওনাদার থেকে আর বকেয়া বেতনটা নিলাম, বকেয়া ভাড়া নিই, বকেয়া ভাড়া আছে 10,000 টাকা, ঠিক আছে। তারপরে দীর্ঘমেয়াদী দায়ে আমরা আরেকটা জিনিস হলো ঋণ নিচ্ছি, ঋণটা থার্ড করে দিয়ে দিবা, ঋণ নিব 10,000 টাকা। চলতি দায় কত টাকা বেরোলো? 30,000 টাকা। আচ্ছা, আমরা একটু দেখি আলাদাভাবে চলতি দায়গুলো আলাদাভাবে বসাবো আমরা। বসানোর পরে চলতি দায় মোট করবো, মোট কত টাকা আছে? 30,000 টাকা। দীর্ঘমেয়াদী দায় সরাসরি থার্ড করে দিবা, কত টাকা আছে? 10,000 টাকা। সমাপনী মালিকানা সত্ত্ব ছিল কত? 3,50,000 টাকা। তাহলে এখন মোট কত টাকা হয়ে গেল? 3,90,000 টাকা। তাহলে প্রমাণ হইতেছে কি এ সমান সমান এল প্লাস, ঠিক আছে। এটা হলো তোমার ফাইনাল অ্যান্সার। এখন ধরো ঋণ নাই তোমার, খেয়াল করি একটু, এখন কি বলতেছি এটা একটু খেয়াল করবো আমরা। দীর্ঘমেয়াদী দায় তোমার নাই, তাহলে এখানে যোগ করলে কত টাকা হয়ে যেতেছে? 3,80,000 টাকা। কত হইতেছে? 3,80,000। সমাপনী মালিকানা সত্ত্ব আছে 50,000 টাকা, আর চলতি দায় আছে 30,000 টাকা। তাহলে 3,50,000 আর 30,000 টাকা কত হইতেছে? 3,80,000 টাকা। কিন্তু আমরা জানি অ্যাসেটের সমান লায়াবিলিটি আর নন সিকিউরিটি, তাহলে শর্ট পড়ছে কত টাকা? 10,000 টাকা। তোমার অঙ্ক সব ঠিক আছে, কিন্তু 10,000 টাকা মিলতেছে না। তখন তুমি ঠিক এই মালিকানা সত্ত্বের নিচে, সমাপনী মালিকানা সত্ত্বের নিচে লিখবা অনিশ্চিত হিসাব। অনিশ্চিত হিসাব কত টাকা দিয়ে দিবা? শর্ট আছে কত টাকা? 10,000 টাকা। তাহলে 3,90,000 টাকা মিলে যাবে। মানে যেটা বড় হবে ওইটার সমান মিলাইতে হবে। যেমন এখানে আছে 3,90,000, এখানে আছে কত? 3,80,000। কোনটারে ঠিক করবো? বড়টারে কমাবো নাকি ছোটটারে বাড়াবো? ছোটটারে বাড়াবো, মানে বড়টা সমান করে দিব। এটা যে কোনো জায়গায় শর্ট করতে পারে, শুধু যে দায় পাশে শর্ট করবে এরকম। এটা তোমার সম্পত্তি পাশে শর্ট করতে পারে। তাহলে সম্পত্তি পাশে শর্ট করলে বিলম্বিত বিজ্ঞাপনের নিচে লিখে দিবা অনিশ্চিত হিসাব লিখে এখানে কত টাকা দিয়ে দিতে হবে? 10,000 টাকা। অর্থাৎ যখন তুমি অ্যান্সারটা বসাবা তখন ডাইরেক্ট যোগ করেই কলম দিয়ে লেখা শুরু করবে না, যোগটা প্রথমে কিসে করে নিবা? পেন্সিলে। যখন তুমি কনফার্ম হয়ে যাবা যে না এই অ্যান্সারটা ঠিক আছে, তখন তুমি কলম ইউজ করতে পারবে। এই ছিল আমাদের ফাইনাল অ্যাকাউন্টের মানে পুরো বেসিক যে লেকচার।